আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুর রহমান, প্রভাষক, সিএসসি বিভাগ, মিশন বিশ্ববিদ্যালয়। আমরা সিএসসি বিভাগ থেকে সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমরা আজকে এই রম্য বিতর্ক আয়োজন করেছি। এই বিতর্কটি আমাদের সংসদীয় বিতর্কের আদলে হবে। আমাদের আজকের এই ছায়া সংসদের প্রস্তাবিত বিষয় বেকার স্বামীর দায়িত্ব কর্মজীবী স্ত্রী নেওয়া উচিত। শুরুতেই আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের সিএসসি বিভাগের বিচারকদের সাথে। সরকারি দল থেকে আছেন মোহাম্মদ নুরুল ইসলাম, মাননীয় প্রধানমন্ত্রী। আছেন সাদিয়া সুলতানা, মাননীয় মন্ত্রী। আছেন মোহাম্মদ আতিকুজ্জামান ইমন, মাননীয় সংসদ সদস্য। বিরোধী দল থেকে আছেন মাননীয় বিরোধী দলীয় নেতা অনি সরকার, নওশীন তাবাসসুম এনা, বিরোধী দলীয় উপনেতা, সাগর মিয়া, বিরোধী দলীয় সংসদ সদস্য। আমাদের সাথে বিচারক হিসেবে উপস্থিত আছেন রীতা আক্তার, প্রভাষক, সিএসসি বিভাগ, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা। আরো আছেন মোহাম্মদ জাহেদ, প্রভাষক, সিএসসি বিভাগ, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা। আমাদের সাথে বিশেষ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত আছেন আহ উপস্থিত হবেন আহ, মোহাম্মদ মাসুম বকাউল, প্রভাষক, সিএসসি বিভাগ, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা। আমাদের বিতর্কটি দুটি পর্যায়ে বিভক্ত, একটি গঠনমূলক আর একটি যুক্তি খণ্ডন পর্ব। গঠনমূলক পর্বে প্রতিটি বক্তা 5 মিনিট করে সময় পাবে। বক্তার বক্তব্য অবশ্যই 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এবং কি এখানে আমাদের যেটি আমরা প্রায়োরিটি দিব সেটা হচ্ছে যে আহ, বক্তার স্পষ্ট বক্তব্য, সময়, এবং হচ্ছে যুক্তিতর্ক। তো আমরা হচ্ছে যে প্রথমেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবো আজকের ছায়া সংসদে ওনার প্রস্তাবটি উত্থাপনের জন্য এবং এই সপক্ষে ওনার বক্তব্য প্রদানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার বক্তব্যটি আমি সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে বেকার স্বামীর দায়িত্ব কর্মজীবী স্ত্রীকে নেওয়া উচিত। মাননীয় স্পিকার, পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আজকে যে মূল বিষয়বস্তুটি সেটাকে আমি জোর গলায় জোরভাবে আমি সমর্থন করছি। কেন সমর্থন করছি? মাননীয় স্পিকার, আজকালকে সমাজ দেখা যায়, আমাদের সমাজে বেশিরভাগ ফ্যামিলির দায়িত্ব পুরুষদের উপর বর্তায়, কিন্তু কোনো কারণে যদি সেই পুরুষ একটা সময় কর্মহীন হয়ে পড়ে, তখন তার পিছন থেকে সাপোর্ট করার মতো কেউ থাকে না। যেহেতু সাপোর্ট করার মতো কেউ থাকে না, তার স্ত্রীও কর্মক্ষম, সেও কোনো কাজকর্ম করতে পারে না, সেটা হোক আর্থিক বা কোনোভাবেই সে সাপোর্ট করতে পারে না, তখন সেই স্বামীকে ছেড়ে সে কিন্তু অন্য জায়গায় পাড়ি দেয়। মাননীয় স্পিকার, একজন নারীকে অবশ্যই তার স্বামীকে সাপোর্ট দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। কেননা যদি সে যোগ্যতা অর্জন না করতে পারে, তখন সে সংসার বেশি দিন টিকে না। মাননীয় স্পিকার, আজকের দিনগুলোতে আপনি দেখবেন যে যখন একটি সংসারে আর্থিক টানাপোড়েন দেখা যায়, তখন কিন্তু যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটিও সবসময় লেগেই থাকে। মাননীয় স্পিকার, আরও বলছি, বর্তমান সমাজে কিছু কিছু জাতি আছে, যে যে জাতিগুলো আমাদের পার্বত্য জেলার যে আদিবাসী যে লোকগুলো, তারা হচ্ছে যেমন মণিপুরি, চাকমা, তারা কিন্তু নারী নেতৃত্ব সমাজ, তাদের ফ্যামিলির কর্তা হচ্ছে নারী, এবং কি তাদের বেশিরভাগ পরিবারের দায়িত্বই নিচ্ছে কিন্তু নারীরা। মাননীয় স্পিকার, আমরা আজকাল 2021 সালে এসেও আমরা সেই 1980 শতকে কথায় আমরা বলে যাচ্ছি, বা সেই কীর্তিকলাপে আমরা পড়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, একটা দেশ, একটা রাষ্ট্র, একটা যদি সুন্দরভাবে পরিচালনা এবং উন্নতির দিকে যেতে হয়, সেদিকে অবশ্যই একজন নারীকে কর্মক্ষম হতে হবে। কর্ম থাকলে একটা দেশ, একটা জাতি এগিয়ে নেওয়া সম্ভব। তার জন্য দরকার শিক্ষা, এবং কি তাদের পাশাপাশি কারিগরি শিক্ষা, এবং কি তাদেরকে স্কিলটা আরও একটু ডেভেলপ করতে হবে। মূলত মাননীয় স্পিকার, একটা নারী চাইলে সে কিন্তু তার স্বামীকে সাপোর্ট করতে পারে, তার দায়িত্ব নিতে পারে, কিন্তু আমাদের সমাজের নারীরা বেশিরভাগ হচ্ছে অলস, এবং কি তারা সারাক্ষণ মেকআপ এবং কি ড্রেস মেসিং নিয়ে তারা ব্যস্ত হয়ে থাকে, এবং কি মাননীয় স্পিকার, তারা সারাক্ষণ অন্যান্য সিনেমা, নাটক, এবং কি সুন্দর ছেলেদেরকে পটানো যায় এবং তাদের কাছ থেকে কিভাবে পকেট খালি করা যায় সেই দান্দায় আসলে মাননীয় স্পিকার আমরা আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরা পড়ে থাকে। মাননীয় স্পিকার,
আজকাল সমাজের মধ্যে আমাদের বাংলাদেশে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা হচ্ছে যে নারীদেরকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নেওয়ার যে প্রবণতাটা সেটা দিন দিন আস্তে আস্তে বাড়ছে। 2010 সালে সেটা ছিল 10%, এবং কি 2020 সালে এসে সেটা এখন বর্তমানে প্রতি 100টা ফ্যামিলির মধ্যে 14 জন হচ্ছে নারী কর্তা, এবং কি সেই ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে মাননীয় স্পিকার। এই জিনিসটা লক্ষণীয় যে মাননীয় স্পিকার, তারা কখন ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে, যখন দেখছে যে তার স্বামী কর্মক্ষম এবং ডিভোর্স দিয়ে ফেলছে, তখন সে বাধ্য হয়ে সেই ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে এবং কি সে কর্তা হচ্ছে। মানে স্পিকার, সে যদি দক্ষ হতো তাহলে কিন্তু সেই জিনিসটা করা লাগতো না। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি মাননীয় স্পিকার। আমি চাই আমার বক্তব্যটা আজকের সংসদে উত্থাপিত হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার বক্তব্য প্রদানের জন্য। বিতর্ক এই পর্যায়ে আমি আহ্বান জানাবো বিরোধী দলীয় নেতা নূরজাহান আক্তার অনেকে আমার বক্তব্য প্রদানের জন্য। মাননীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমাকে কথা বলার একটু সুযোগ করে দেওয়ার জন্য। নয়তো আমাদের সম্বোধনমন্ত্রী গানের সুরে সুরে বক্তব্যের নামে যে গীত গাইছিলেন, আমি ভেবেছিলাম আজকে আমি এবং আমার দলের সবাইকে হয়তো ঘুমিয়ে কাটাতে হবে, কথা বলার আর কোনো সুযোগই হয়তো আমরা পাবো না। সে যাই হোক মাননীয় স্পিকার, সরকার দলকে সরিয়ে যে আজকে একটু কথা বলার সুযোগ পেয়েছি, সেটাই আমাকে শত বাধা বিপত্তি পেরিয়ে এভারেস্ট জয় করার আনন্দ দিচ্ছে। আজকে এই সংসদে আমি বিরোধী দলীয় নেতা এবং তারপর আমার দলের বিরোধী দলীয় উপনেতা এবং তারপর সংসদ সদস্য মিলে আজকে প্রস্তাবিত এই বিষয়ের জোর বিরোধিতা করব এবং আমরা ব্যাখ্যা করে যাব কেন একজন কর্মজীবী নারী তার স্বামীর দায়িত্ব নিবে না। মাননীয় প্রধানমন্ত্রী তার কোকিলা কণ্ঠে কিছুক্ষণ আগেই বলে গেলেন বেকার স্বামীর দায়িত্ব নাকি তার কর্মজীবীর স্ত্রী নেওয়া উচিত। আমি আন্তরিকভাবে দুঃখিত মাননীয় স্পিকার, কারণ আজকের এই সংসদের এই প্রস্তাবে আমি এবং আমার দলের কেউই একমত পোষণ করতে পারছি না। কিছুদিন আগের একটি গল্প বলি মাননীয় স্পিকার। কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে ফল 18 ব্যাচের সিআর জান্নাতুল আফরোজ মধ্যরাতে তার প্রেমিকের সাথে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিল। তার চিৎকার চেঁচামেচির জন্য এলাকাবাসীর ঘুম নষ্ট হয়ে গেল। এক পর্যায়ে এলাকাবাসী বিরক্ত হয়ে আমাকে সেই কথাটি জানালে আমি একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করি। তদন্ত শেষে দায়িত্বপ্রাপ্ত অফিসার আমাকে জানালেন ভুক্তভোগী জান্নাতের তথাকথিত প্রেমিক তাকে বিয়ের পরে পড়াশোনা করতে দিলেও চাকরি করতে দিতে নারাজ, যদিও বর্তমানে এই মামলা হাইকোর্টে পেন্ডিং এ আছে। আর সরকারি দলের কাছে আমার প্রশ্ন মাননীয় স্পিকার, প্রেমিকের সাথে ভুক্তভোগী জান্নাতের যদি বিয়ে হয়, গৃহযুদ্ধের পরে এক পর্যায়ে যদি সে কোনোভাবে চাকরি করে আর সেই চাকরির বেতনে চকচকে নোট দেখে রেডিমেড টাকার লোভে ঘুমিয়ে দিন কাটায়, তাহলে সেই স্বামীর দায়িত্ব কেন তার কর্মজীবী স্ত্রী নেবে? আজ যদি সরকারি দল বেকারত্বের হার কমানো নিয়ে কথা বলতো, তাহলে অবশ্যই আমরা তার সাথে একমত প্রকাশ করতাম। কিন্তু মাননীয় স্পিকার, এদিকে দেখছি সরকারি দল বেকার স্বামীর নামে একদল গাধাকে অবলা কর্মজীবী নারীর ঘাড়ে চাপাতে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি এর ঘোর বিরোধী। আজ যদি বেকার স্বামীর বদলে একজোড়া দেশি মুরগি পালার কথা হতো, তাহলে আমি অবশ্যই মুরগি পালনে আগ্রহ প্রকাশ করতাম। এক মুঠ চাল দিয়ে 3 দিন অন্তত খাওয়ানোই যেত। কিন্তু আস্ত একটি বেকার স্বামী পালন করতে গেলে দামি দামি খাবার খাওয়াতে হবে, এদিকে অতিরিক্ত ওজন বাড়ার ভয় তো আছে, আর মোটা হয়ে গেলে তাকে জিমে নিয়ে ভর্তি করাতে হবে। ওজন কমাতেও বাবারে বাবা কত খরচ। আজকাল নারীরা পুরুষ জাতির এই হার দেখে বিয়ে করতে ভয় পাচ্ছে, ফলে দেশে আমার মতো সুন্দরী, সুশীল, ভদ্র, শালীন, অবিবাহিত নারীর সংখ্যা দিন দিন গড়হারে বেড়েই চলেছে। আজ দেখা যায় মেয়েরা সোশ্যাল মিডিয়াতে আন্দোলনের জোয়ার তুলে দিয়েছে, সেখানে কি ভয়ঙ্কর স্ট্যাটাস দিচ্ছে মাননীয় স্পিকার। কামাই থাকলে জামাই লাগে না। আজ যদি নেপোলিয়ন বেঁচে থাকতেন, তাহলে তার সেই বিখ্যাত উক্তি, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব, হয়তো তিনি এই কথা বলতেন না, হয়তো গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠতেন, আমাকে একটি কর্মজীবী বাবা দাও, আমি তোমাদের একটি শান্তিপূর্ণ পরিবেশ দেব সংসারে। মাননীয় স্পিকার, আজ আমাদের দেশে ছেলেদের হার্ট অ্যাটাকের গল্প এত অহরহ কেন শোনা যাচ্ছে? রহস্য উদ্ঘাটন করলে দেখবেন তাদের বেশিরভাগ যুবক হার্ট অ্যাটাকের আগে মেয়েদের মেকআপ ছাড়া ন্যাচারাল বিউটি দেখেছিল। বেকার স্বামীর পেছনে অহেতুক টাকা খরচ না করে সেই টাকা দিয়ে ব্র্যান্ডের মেকআপ কিনে মুখে মুখে বের হলেই কিন্তু দেশের যুবকদের হার্ট অ্যাটাকের সংখ্যাটা অনেকটাই কমিয়ে আনা যেত। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ কর্মজীবী নারীরা
বেকার স্বামীর হাত থেকে মুক্তি চায়। আজ কর্মজীবী নারীরা মেকআপ কেনার যথেষ্ট টাকা চায়। আজ কর্মজীবী নারীরা মেকআপ করার অধিকার চায়। কি অন্যায় ছিল তাদের! মাননীয় স্পিকার, আজ দেশের বেকার স্বামীর হার যেভাবে বাড়ছে, ঠিক তার সমানুপাতিক হারে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেমে দেখা যাচ্ছে সেসব বেকার স্বামীদের উপচে পড়া ভিড়। যে দেশে শুধুমাত্র অলসতার কারণে দেশের বেশিরভাগ স্বামীরা চাকরি করার থেকে বউয়ের টাকায় কেনা এসির ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে পাবজি ফ্রি ফায়ারের মতো গেম খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই দেশে একজন বেকার স্বামীর দায়িত্ব কোনোভাবেই তার কর্মজীবী স্ত্রী নেবে না। তাই আজকের এই সংসদে প্রধানমন্ত্রীর এই ভিত্তিহীন প্রস্তাবনা কোনোভাবেই যেন গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। সবশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত সদস্য এবং উপস্থিত সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেত্রী। বক্তব্যের এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সরকার দলীয় মন্ত্রী সাদিয়া সুলতানাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সাদিয়া সুলতানা। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগটি দেওয়ার জন্য। এতক্ষণ আমি আমার বিরোধী দলীয় নেত্রী অনি সরকারের কথা শুনেছিলাম। গানের সুরে সুরে যেমন উনি আমাকে বলেছে আমার প্রধানমন্ত্রী কিনার মিষ্টি কথায় কতগুলো কথা বলেছে, তো গানের সুর গানের কথা যেহেতু এসেই পড়েছে, তো গানের কথা নিয়ে বললাম। রিসেন্টলি আমরা দেখেছিলাম ফেসবুকে একটা স্ট্যাটাস বেশ ভাইরাল হয়েছে, যেহেতু ভাইরালের যুগে বসবাস করছি, ভাইরাল নিয়ে কথা বলাটাই আমি শ্রেয় ভাবছি। তো অঞ্জন দত্তর সেই গানটা হ্যালো 2449931 বেলাবোস তুমি পারছো কি শুনতে, সেই সুবাদেই বলা হয়েছিল যে বেলাবোস তো পারতো অঞ্জন চাকরি করে অঞ্জন দত্তের হাতটা ধরতে, অবশ্যই পারতো, অথচ আমরা যুগের হালে জেনে এসেছি অঞ্জন দত্তের চাকরি না হওয়ার কারণে বেলাবোস অন্যের হাতে চলে গিয়েছে। অথচ বেলাবোসের দায়িত্ব মাঝেও কিন্তু এই দায়িত্বটা আসতো, কারণ ভালোবাসা কখনো একপাক্ষিক হয় না, ভালোবাসা অবশ্যই দ্বিপাক্ষিকই ছিল। যেহেতু বেলাবোস পারেনি দায়িত্বটি নিতে, তাহলে আমরা বেলাবোসকে এদিক থেকে বলতে পারি। তার মানে আমরা আর যেখানে আমাদের বলা হয়েছে যে সরকার দলীয়রা কেন বেকারত্বের হার কমাচ্ছে না, সরকার দল বা প্রধানমন্ত্রী কেন, মাননীয় স্পিকার আমি বলতে যাচ্ছি বিরোধী দলীয় নেতা সম্ভবত ভুলে গিয়েছে আমাদের দেশটা এখন একটা নারীর হাতেই চলছে। একটা নারী দেশটাকে পুরোটা পৃথিবীর সামনে তুলে ধরেছে, যেখানে কিছুদিন আগেও এই সরকারের হাতে দেশের দায়িত্ব যাওয়ার আগেও কিন্তু আমরা দেখেছিলাম বিরোধী দলের সাথে ঝগড়াঝাটি, 2 দিন পর পর হরতাল, আরো নানা কিছু। অথচ এখন গত 7 থেকে 8 বছরে আমরা দেখছি না কোনো হরতাল, দেখছি না কোনো সমস্যা। অবশ্যই সবকিছু যাচ্ছে একদম নিরপেক্ষ ভাবে। আর যেখানে বলা হচ্ছে না যে স্বাস্থ্য সচেতনতা কিংবা মোটা স্থূলতার হার বেড়ে যাচ্ছে, হার্ট অ্যাটাকের, মেয়েদেরও তো হার্ট অ্যাটাকের হারটা বেড়েই যাচ্ছে বলা যায়। ডায়াবেটিসের কথা বলি বা অন্যান্য কথাই বলি, মেয়েদের রোগও কিন্তু কম নয়। হ্যাঁ, হাসপাতালগুলোতে আমরা যখন যাই তখন কিন্তু পুরুষের থেকে আমরা নারীদের উপচে পড়া ভিড়টাই বেশি দেখতে পারি। যদিও বিরোধী দলীয় নেত্রী এই যে ব্যাপারটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে গিয়েছেন। অন্যদিকে আরো একটি দেখতে দেশি মুরগির কথাই বলছি, দেশি মুরগির দাম কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। 2টা দেশি মুরগি পালা এখন এতটাও সহজ না। 3 দিন 2 মুঠ চালে ভাত খাওয়া যায় কিনা সে ব্যাপারেও আমি কথা বলবো না এখন। আর আরেকটি কথা বলতে চাচ্ছি, যেখানে আমাদের নারীর কথা বলছে, নারীর ক্ষমতা নিয়ে আজকাল বেশ কথা হচ্ছে। তো একটা পুরুষ যদি একটা নারীর দায়িত্ব নিতে পারে, স্বাভাবিকভাবে একটা নারীরও সম্ভব একটা পুরুষের দায়িত্ব নেওয়া। ঝগড়াঝাটি হলে অবশ্যই একটা নারী যে চাকরি করছে সে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার মতো ডিসিশন নিবে না, কিংবা স্বামীর সাথে কথা বলা অতটুকু সে করবে না। যেহেতু নারী, যেহেতু মা, নারী ওর মা যাই বলি, সন্তানকে কখনো যেমন ফেলে দিতে পারে না, অবশ্যই তার মধ্যে দায়িত্ববোধের কারণেই সে কখনো সন্তানকে ফেলে দেয় না। একইভাবে সে তার স্বামীকেও ফেলে দিবে না সামান্য একটা ঝগড়ার সুবাদ ধরে। মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি বিরোধী দলীয় নেত্রী যে পয়েন্ট গুলো দেখিয়েছে, কিংবা তার ফ্রেন্ডের প্রেমিকার সাথে রাত 12টার ঝগড়া, প্রেমিক তো আর সারাদিন ঘরে থাকবে না, প্রেমিক হয়তো 2-1 দিনের জিনিস, স্বামী তো সারা জীবন থাকবে। মাননীয় স্পিকার, আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আমি নিশ্চিন্ত যে আমার বিরোধী দলীয় নেত্রীকে আমি পয়েন্টগুলো দেখাতে পেরেছি, যেসব পয়েন্ট উনি আমাকে বলেছেন কথাগুলো।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বক্তব্যের এই পর্যায়ে আমি আহ্বান জানাবো বিরোধী দলীয় উপনেতা নওশীন তাবাসসুম এনাকে ওনার বক্তব্য উপস্থাপনের জন্য। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকারকে আজকের সংসদে আমার বক্তব্য পেশ করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি শুরু করব ঠিক ভালোবাসা নিয়ে, যেটা কিনা বলে গিয়েছেন সরকার দলীয় মন্ত্রী। তিনি বলেছেন অঞ্জন ঘোষের বেলা বোসকে হারিয়েছে, কারণ বেলা বোস নাকি সেটা তার ব্যর্থতা। এখানে এখানে সেটা তার ব্যর্থতা, তাই আমি এটাকে হাস্য বলেই উড়িয়ে দিচ্ছি। মাননীয় স্পিকার, আজকের বিষয় বেকার সময় দায়িত্ব কর্মজীবী স্ত্রীর নেওয়া উচিত। বিপকে বলছি, মাননীয় স্পিকার, আজ আমাদের দেশের অলিতে গলিতে দৃষ্টিপাত করলে দেখা মিলবে একদল এলিয়েন, যারা কিনা রাস্তাঘাটে ঘুরে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে সিগারেট ফুঁকাকেই আমার মতো এলাকার ভদ্র সুন্দরীর পিছনে পড়ে থেকে দিন অতিবাহিত করাই এদের কাজ। ও টুনি মা তোমার টুনি কথা শুনে না থেকে শুরু করে বোরকাওয়ালি আমায় পাগল করেছে দিয়ে এদের দিন শেষ হয়। বাবার টাকায় বাইক কিনে সস্তা হিরোগিরি দেখানোকেই এরা বীরত্ব মনে করে। গলির বড় ভাই হিসেবে নিজেকে পরিচয় দিয়ে নিজের ক্যাডারগিরি ফলাতে এরা বেশি পছন্দ করে। মাননীয় স্পিকার, এইসব সস্তা হিরোগিরি দেখানো রোমিওরা যখন বাবার কষ্টে উপার্জিত টাকার মর্ম বুঝে না একটা বখাটে বেকার তৈরি হয়, তখন এই ধরনের বেকার রোমিওদের দায়িত্ব কি করে একজন কর্মজীবী স্ত্রী নিবেন প্রশ্ন থেকেই যায়। যদি দায়িত্ব নিয়েও থেকে ভবিষ্যতে কি তৈরি হতে পারে তা অবশ্যই অনুমান করতে পারছেন মাননীয় স্পিকার। একটি গল্প বলি মাননীয় স্পিকার। নাজমা নামে একজন খালা আমাদের এলাকায় বাসা বাড়িতে কাজ করতেন। সেই কাজের বিনিময়ে প্রাপ্য টাকা দিয়ে প্রতিবন্ধী 2 ছেলে এবং একটি মেয়ে সহ বেকার স্বামীর দায়িত্ব পালন করতেন। অন্যদিকে ওনার বেকার স্বামী সারাদিন ঘুরে ফিরে মদ খেয়ে মাতাল হয়ে খালার উপর নির্যাতন করতেন। জমানো কিছু টাকা থাকলেও সে খেলায় উড়িয়ে দিতেন। এর পরের পরিণতি আরো ভয়াবহ মাননীয় স্পিকার। অতিরিক্ত কাজের চাপে পড়ে খাদ্য রোগে আক্রান্ত হয়ে পড়ে। কিন্তু হাস্য ব্যাপার হচ্ছে, যেই মানুষটি সবার দায়িত্ব নিয়েছিলেন সেই মানুষটি নিজের চিকিৎসা করাতে পারেননি টাকার অভাবে। আর ওনার আদর্শবান বেকার সন্তান সহ স্ত্রীকে নিজের জন্য জমিয়ে রাখতেন, তাহলে ওনাকে আর চিকিৎসার অভাবে কঠিন রোগে ভুগতে হতো না, হয়তো সুন্দর জীবন কাটাতে পারতেন। শুধু নাজমা খালা নয়, এরকম ঘটনাও হচ্ছে। তাহলে মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী কি প্রতি এত ভয়াবহ? নাজমা খালার মতো দায়ভার কে নিবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর কাউকে যেন নাজমার মতো না হতে হয়। সেই জন্যই তো আজকে আমরা বলছি একজন বেকার স্বামীর দায়িত্ব কখনোই একজন কর্মজীবী স্ত্রী নিতে পারে না। আমরা চাই নাজমা খালার মতো নারীদের স্বামী যারা আছেন তাদের সুরে সুরে বলেন, বেদের মেয়ে আমায় কথা দিয়েছে, আশি দিয়েছে, সেই টাকা নারীরা আর কোনো স্বামীর পিছনে খরচ করতে চায় না। এবং আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করব আজকের সংসদে যেন কোনোভাবে সেই প্রস্তাব পাশ না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা। বক্তব্যের এই পর্যায়ে আমি আহ্বান জানাবো মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আতিকুজ্জামান ইমনকে তার বক্তব্য প্রদানের জন্য। মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি সেই সকল পুরুষদের প্রতি অথবা সেই সকল স্বামীদের প্রতি সমবেদনা জানাচ্ছি যারা আজকে বেকারত্বের জন্য বিয়ে করতে পারছেন না, এবং একই সাথে সৌভাগ্যবশত যদি বিয়ে করেও থাকেন তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের বেকারত্বের জন্য নারীদের কাছে নিগৃহীত, তাদের স্ত্রীর কাছে নিগৃহীত। প্রথমে আমাদের আজকের সংসদের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে বেকার স্বামীর দায়িত্ব তার কর্মজীবী স্ত্রীর নেওয়া উচিত। সঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। প্রথমে চলে যাচ্ছি সংজ্ঞায়নে। এখানে বেকার স্বামী বলতে সে সকল হতভাগ্য স্বামীদের কথাকেই বোঝাচ্ছি যারা আজ নারীর ক্ষমতায়নের যুগে চাকরি থেকে বঞ্চিত
এবং কর্মজীবী স্ত্রী বলতে বোঝাচ্ছি সেই সকল স্ত্রীদেরকে যারা পুরুষ জাতির মহানুভূতির জন্য নিজেদেরকে চাকরির বাজারে একটি বিশাল অংশ দখল করতে সমর্থ হয়েছেন। দায়িত্ব নেওয়া বলতে বুঝেছি বেকার স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন পূর্বক তার সকল দায়িত্ব গ্রহণের কথা। এই পর্যায়ে আমি প্রথমেই বলতে যাচ্ছি যে আমাদের বিরোধী দলীয় নেতা যে প্রথম কথাটি বলে গেছেন সেই কথাটি হচ্ছে গিয়ে স্থূলতা বৃদ্ধি এই ধরনের কথায় বা হার্ট অ্যাটাক বা হৃদরোগ জাতীয় অন্যান্য এর আনুষঙ্গিক যে রোগগুলোর কথা বলেছিলেন সেগুলোর কথায় চলে যায়। মাননীয় স্পিকার, আপনি একটু খুঁজে দেখলে দেখবেন যে হৃদরোগ হোক, ডায়াবেটিস হোক বা অন্যান্য যেসব জটিল রোগ আছে মানব দেহে সেসব রোগগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে চিন্তা এবং দুশ্চিন্তা। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটু বলতে যাই যে যখন একজন স্বামী তার স্ত্রীর দায়িত্ব বহন করতে যায়, তো আজকালকার দিনে দেখা যায় যে স্ত্রীদের চাহিদার অভাব থাকে না, একটা শেষ হয় তো আরেকটা শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে দাম্পত্য জীবনে সুখ তো থাকেই না, সেই ক্ষেত্রে যে সেই যে অশান্তির যে প্রবণতাটা, অশান্তির যে প্রভাবটা সেটা তার চাকরি জীবনেও পড়ে যায়। তো যার কারণে সেখানে চাকরিতে যথেষ্ট পরিমাণে কনসেন্ট্রেট না করার কারণে দেখা যাইতে পারে যে সেখানে চাকরি হারাতে হচ্ছে, বেকার স্বামী তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা, সম্মানিত বিরোধী দলীয় নেতা এবং উপনেতা যা প্রকাশ করেছেন তা শুধুমাত্র মুদ্রার এক পিঠ তুলে ধরেছেন এবং সামগ্রিক দিক তারা বিবেচনা করেননি। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় উপনেতার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে যে তারা ঘরে ঘরে যে বিচ্ছেদ অর্থাৎ বিবাহ বিচ্ছেদের যে বিষয়টি সেটি যেন ব্যাপক আকার ধারণ করে, ঠিক আছে, সেই বিষয়টি হয়তো তুলে ধরতে চেয়েছেন কোনো না কোনো ভাবে। আমি আসলে জানি না তাদের এই ধরনের মন মানসিকতার কারণ কি। প্রথম কথা হচ্ছে গিয়ে যখন আমরা কোন একটা সম্পর্কে আবদ্ধ হই, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিছু না কিছু রেসপন্সিবিলিটি আছে এবং আপনারা যেভাবে আসলে বেকারত্বের কারণটা তুলে ধরেছেন যে একজন বখাটে হওয়ার প্রবণতা এবং মেয়েদের পেছনে ঘুরে ঘুরে বেড়ানোর যে বিষয়টি সেটি তুলে ধরেছেন, তার মানে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসলে আপনারা একই জিনিসে বিশ্বাসী, ঠিক আছে, একটা জিনিসের পেছনে যে আরো অনেক কারণ থাকতে পারে সে বিষয়ে আপনারা অবগত নন এবং অবগত থাকবেনই বা কিভাবে যদি সারাক্ষণ ড্রেসিং টেবিলের সামনে বসে মেকআপ নিয়ে বসে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবগত হওয়ার কোনো কারণই নেই। এবং এই সাথে আমি আরেকটা জিনিস আরেকটা জিনিস বলতে চাই যে সেক্ষেত্রে বিরোধী দলীয় নেতাদের কথার মাধ্যমে এটাই ফুটে এসেছে যে তারা তাদের নিজেদেরকে সেভ করতে চাচ্ছে কোনো রকম ভাবে, কারণ তারা যেহেতু মেকআপ নিয়ে এবং এসব কারণে ব্যস্ত থাকে, তাদেরও আসলে ওই কর্মস্থলে নিজেদের যে প্রভাবটা সেই প্রভাবটা দেখানোর কোনো জায়গা নেই। তাহলে সেই ক্ষেত্রে আসলে বলতে চাইছি যে তারা যে ধরনের কথা বলছেন বা তারা যে ধরনের যুক্তি তুলে ধরছেন তা একদমই অবাস্তবিক এবং যেটাকে গ্রহণ করার মতো না। তাই আমি চাইছি, আমি মাননীয় স্পিকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেন এই ধরনের আজকের আমাদের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত যে বিষয়টি সেই বিষয়টি এই মহান সংসদে পাস হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকল। ধন্যবাদ মাননীয় সদস্য। বিতর্কের এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন মাননীয় সংসদ সদস্য বিরোধী দলের পক্ষ থেকে সাগর মিয়া। মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে বিতর্কের প্রতিপাদ্যের বিষয় ছিল বেকার স্বামীর দায়িত্ব কর্মজীবী স্ত্রী নেওয়া উচিত কিনা। কর্মজীবী জনসংখ্যা একটি দেশের জন্য অর্থনৈতিক চাকা গতি বাড়ায়। এদিকে যদি একজন কর্মক্ষম যুবক বাসায় বসে থাকে এবং তার স্ত্রীর উপর নির্ভরশীল হয়, তাহলে সামাজিক প্রভাব কি পড়ে? সামাজিক মর্যাদার তো একটা ব্যাপার স্যাপার থাকে। সবসময় সামাজিক মর্যাদা আমাদের সমাজের মধ্যে আমরা সবসময় পারিবারিক সামাজিক মর্যাদাগুলো বিবেচনা করি। এই বিবেচনায় রেখে যদি আমরা এটা হিসেব করি তাহলে হচ্ছে কর্মক্ষম বেকার একটা দেশের জন্য, একটা জাতির জন্য চ্যালেঞ্জ হয়ে যায়। একজন নারী ঘরের বাইরে কাজ করে স্বামীর দেখভাল করা, এটা কোন ধরনের যুক্তিগত হয়, কিভাবে যুক্তিগত হয়? যদি এই জায়গায় বলা হতো যে স্বামীর সাথে স্ত্রী কন্ট্রিবিউট করবে তাহলে হচ্ছে একটা ব্যাপার ছিল, কিন্তু এখানে আমাদের প্রধানমন্ত্রী উল্লেখ করে গেছেন যে শুধুই স্বামী বেকার যদি হয় তাহলে পুরাটাই দেখভাল করবে তার স্ত্রী। এটা খুবই অসঙ্গত দেখায় এখানে। আমরা তাহলে ছায়াছবির কিছু অংশ যদি আমরা খেয়াল করি, বাংলা ছায়াছবির আগেকালের, তাহলে আমরা দেখতে পারি যে এই একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো একটা হয় তাহলে এটার জন্য তার স্ত্রী নিজে নিজে স্বাবলম্বী হয়ে
এটা দেখভাল করে। আসলে এই ব্যাপারটা কিন্তু রেসপন্সিবল কিন্তু এটা তার স্বামী নেওয়া উচিত, কারণ একটা পুরুষ সবসময় একটা নারী থেকে বেশি পটেনশিয়াল হয়। নারীর উপর এভাবে চাপিয়ে দেওয়া খুবই অযুক্তিগত। মাননীয় স্পিকার, আমরা যদি আরো কিছু প্রতিবাদ্য বিষয় দেখি, তাহলে আমাদের প্রতিপক্ষ যে যুক্তি দেখিয়ে গেছেন যে নারীর চাহিদা, অশান্তি, সংসারে অশান্তি, নারীর চাহিদার শেষ নেই। আসলে নারীর চাহিদা শেষ নেই। এই জিনিসটা যদি আমরা পুরাটাই নিজের উপর নির্ভরশীল হয়, নারী নিজের উপর নির্ভরশীল, সেলফ মোটিভেটেড হয়, তাহলে তার স্বামীর উপর তার ইয়াটা থাকে না, চাপটা থাকে না। তাহলে যদি আমি স্বামীর উপর চাপটা রিলিজ করে দিই, তার স্বামী এটা পুরাটাই দেখভাল করতে পারে। তো ওই জায়গায় কিভাবে স্বামী তার বেকার থাকে কেন? আর একটা বিষয় এরা ইয়ে করছে যে স্ত্রী মাননীয় সংসদ সদস্য তখনই বলছে যে স্ত্রীর কাছে নিগৃহীত। স্ত্রীর কাছে কিভাবে নিগৃহীত হয়? স্বামী সর্বোচ্চ শৃঙ্গ একজন স্ত্রীর জন্য, স্ত্রী সবটা ভালোবাসা পাওয়ার যোগ্য স্বামী, কিন্তু স্ত্রীর কাছে নিগৃহীত এই ব্যাপারটা খুবই অযুক্তিজনক। স্ত্রীরা সবসময় চায় স্বামীর সাথে কন্ট্রিবিউট করার। যখন প্রশ্ন আসে যে স্বামী একবারে বেকার থাকবে, ঘরে বসে থাকবে, মুরগি হয়ে থাকবে, তাকে লালন পালন করতে থাকবে, এটা খুবই মেনে নেওয়া যায় না। আর ট্রেন্ডি যে ব্যাপারটা আছে, বর্তমানে ট্রেন্ডি, আপনি ফেসবুকে স্ক্রল করলে দেখা যাবে মেয়েদের বিভিন্ন যেই প্রয়োজনীয়তা চাহিদা থাকে, এগুলা একজন মেয়ে নিজেই ট্যাকেল দেওয়ার জন্য সে নিজেই রেসপন্সিবল হয়ে একটা চাকরি বাকরি করে। এই জায়গায় যদি একজন স্বামীকে তার সাথে লালন পালন করতে হয়, তাহলে এটা সামাজিক মর্যাদায় আমাদের থাকবে না। এখানে সামাজিক মর্যাদার একটা ব্যাপার আছে। আর রেসপন্সিবলের যে ব্যাপারটা, রেসপন্সিবল একটা ছেলে যখন বিয়ে করে, তখন সে স্বাবলম্বী হওয়াই উচিত। স্বাবলম্বী হওয়ার পর সে বিয়ে করবে, এটাই নিয়ম। একজন কর্মজীবী স্ত্রী কখনো একটা বেকার ছেলেকে বিয়ে করে না। কর্মজীবী চায় তার চেয়ে ভালো একটা ছেলেকে বিয়ে করতে, কর্মজীবী তার চেয়ে উচ্চপদস্থ হোক, এরকম একটা, তার সমমর্যাদা, তখন সে কন্ট্রিবিউট করার একটা থাকে। আর যখন সে কন্ট্রিবিউট না করে ডিরেক্ট চাপিয়ে দেয়, সমাজের নিগৃহীত অবলীল একটা মুখ তার মধ্যে প্রকাশ পায়, যে তার পশু সদৃশ সে আলোচনা করে, পশু সদৃশ করে। আর পরিবারের মধ্যে যখন একটা বেকার ছেলে বাসায় বসে থাকবে আর তার স্ত্রী বাইরে থেকে উপার্জন করে তাকে খাওয়াবে, তখন তার সামাজিক মর্যাদা ওই ছেলেরই থাকে না। এই জিনিসটা সব দিকে বিবেচনা করে আমি চাই যে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা উপস্থাপন করেছেন, এটা পুরাটাই বর্জন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমাদের এরই সাথে আমাদের বিতর্কের প্রথম পর্ব শেষ হলো, গঠনমূলক আলোচনা। আমরা বিতর্কিকদের সুবিধার্থে আমরা 2 মিনিট সময় দিচ্ছি, বিতর্কিকরা যাতে যুক্তি খণ্ডন পর্যায়ের জন্য প্রিপারেশন নিতে পারে। যুক্তি খণ্ডন পর্যায়ে প্রথম বক্তব্য দিবেন মাননীয় বিরোধী দলীয় নেত্রী, এরপরে বক্তব্য দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। তো আমরা 2 মিনিট সময় দিচ্ছি, এই 2 মিনিটের মধ্যে আপনারা নিজেদের মধ্যে একটু ডিসকাস করে নিন। ধন্যবাদ সবাইকে। আমাদের বিরতি শেষ হলো, আমরা এখন বিতর্কের দ্বিতীয় পর্যায়ে যাব। আমি যুক্তি খণ্ডন পর্বে আমি যে প্রত্যেককে 5 মিনিট করে বলার জন্য সময় দেব। প্রথমে যুক্তি খণ্ডন পর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেত্রী অনিক সরকারকে তার যুক্তি খণ্ডন করার জন্য। মাননীয় নেত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে মাননীয় স্পিকার, আমি কি বলবো সেটা আমি ভেবেই হতবাক। আমি কখনোই আশা করিনি সরকার দলের মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং সরকার দলীয় সংসদ সদস্য এতটা বেখেয়ালি থাকবে সংসদে, যখন কিনা বিরোধী দলীয় নেতা কথা বলছে। তারা আসলে খেয়ালই করেনি বিরোধী দলীয় নেতা আসলে কি বলতে চেয়েছে। মাননীয় স্পিকার, আমি প্রথমেই বলতে চাচ্ছি, সরকার দলীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, একজন পুরুষ কেন একজন নারীর দায়িত্ব নিবে, এটা তিনি কোনোভাবেই মানতে পারছেন না। এটা তার বক্তব্যের প্রথমের দিকেই ছিল। মাননীয় স্পিকার, আমি আজকে সরকার দলের কাছে জানতে চাইবো, তারা যে এই জিনিসটার বিরোধিতা করলো, তারা কি সৃষ্টির শুরু থেকে সমাজের যে নিয়ম প্রচলিত আছে তার বিরোধিতা করলো, নাকি আমার বিরোধিতা করতে গিয়ে সবকিছু উলট পালট করে দিল?
মাননীয় স্পিকার, তারা আরেকটি কথা বলেছেন, স্ত্রী হওয়ার যোগ্যতা নাকি রাখে না যেসব কর্মজীবী নারীরা তার স্বামীর দায়িত্ব নেবে না। মাননীয় স্পিকার, আমি প্রথমেই বলতে চাচ্ছি, বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, তিনি সেখানে উল্লেখ ছিল, যদি জিডিপিতে একজন নারীর গৃহিণীর কাজের জন্য বেতন পেত, তাহলে দেশের শতকরা জিডিপির 53% অবদান থাকতো একজন নারীর। মাননীয় স্পিকার, 53%, শতকরা অর্ধেকেরও বেশি অবদান থাকতো একজন নারী। একজন নারী কখনোই বিনা কর্মে তার স্বামীর কাছ থেকে টাকা পয়সা নেয় না এবং সংসারে সে থাকে না। সে অবশ্যই তার কর্মের বিনিময় আছে, যেটা সমাজও বুঝছে, যেটা সরকার বুঝতে পারছে, যেটা বিজ্ঞ মানুষজন বুঝতে পারছে, কিন্তু আমাদের সরকার দল হয়তো বুঝতে পারছেন না। মাননীয় স্পিকার, আমি আরো কিছু তুলে ধরছি। প্রথম আলোর আয়োজিত নারী মজুরবিহীন শ্রমের মূল্যায়ন ও স্বীকৃতি বৈঠকে মানুষের জন্য ফাউন্ডেশন এবং সিপিডি এর করা গবেষণার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয় নারীর যে কাজ মোট জিডিপিতে যদি যুক্ত করা হতো, তাহলে 2013 থেকে 2014 অর্থ বছরে সে ধরনের কাজের আনুমানিক বার্ষিক মূল্য জিডিপির প্রায় 76.8% থাকতো। মাননীয় স্পিকার, সেখানে কিভাবে সরকার দল বলে যে বিরোধী আমাদের কথাগুলো একেবারেই ভিত্তিহীন। সরকার দল মনে করছে একজন গৃহিণী ঘরে কাজ করে, কিন্তু সেই কাজের আসলে কোনো মূল্য নেই। মাননীয় স্পিকার, নারী উন্নয়ন ফোরামের একটি গবেষণায় দেখা গিয়েছে, একজন আমেরিকান নারী তার গৃহস্থালী কাজে সময় ব্যয় করে প্রতিদিন গড়ে মাত্র 27 মিনিট, যেখানে ভারতীয় উপমহাদেশের নারীরা ব্যয় করে 5.5 ঘন্টারও বেশি। মাননীয় স্পিকার, আজ যদি আমাদের স্বামী আমাদেরকে কোনো খরচ দেয়, সেটার বিনিময়ে আমরা তাদেরকে আরো অনেক বেশি কাজ দিচ্ছি, সেটা হয়তো আমাদের সরকারি দল বুঝতে পারেনি। মাননীয় স্পিকার, আমি আরেকটি জিনিস উল্লেখ করব, আমাদের মন্ত্রী, আমি জানি না উনি কি ঘুমিয়েছিলেন কিনা সংসদে, যখন আমি বলেছিলাম জান্নাতুল আফরোজের প্রেমিকের কথা, আমি তাদেরকে প্রশ্ন করার সময় বলেছিলাম যে যদি প্রেমিকের সাথে তার বিয়ে হয়, গৃহযুদ্ধের পরে সে যদি চাকরিতে যায়, তখন সেই প্রেমিকের ড্রাইভার কি খরচ কি তার জান্নাতুল আফরোজ নিবে কিনা। তিনি এসে খুব সুন্দর করে বলে গেলেন, প্রেমিক 2-1 দিনের আর স্বামী চিরজীবনের। আসলে প্রেমিককে যে আমি পরবর্তী জীবনে তার স্বামী বলেছি, সেটা উনি খেয়ালই করেনি। মাননীয় স্পিকার, আরেকটি কথা আমি উল্লেখ করব, আমাদের বিরোধী দলীয় আমাদের সরকার দলীয় মন্ত্রী বলেছিলেন মুরগির কথা, সেখানে নাকি আমি একটু ভুল বলেছি। মাননীয় স্পিকার, মুরগির দাম অবশ্যই মানুষের দাম থেকে কোনো অংশেই বেশি না। উল্টো আমার 1 মোট চাল 3 দিন খাওয়ানোর কথা নিয়ে তিনি কিছুটা বলতে গিয়েও হয়তো আটকে গিয়েছিলেন, কারণ কোনো একটা দিকে হয়তো তিনিও আমার কথাটাকেই মেনে চলেছেন। মাননীয় স্পিকার, আজকে তারা ব্যস্ততার কথা বলে যাচ্ছেন, আজকে তারা কিছুক্ষণ আগেই বলে গিয়েছিলেন আমরা নাকি আমাদের মেকআপের জন্য, আমাদের ব্যস্ততার সময়ের জন্য নাকি ডিভোর্সের সংখ্যা বাড়ছে। মাননীয় স্পিকার, আমি খুব অবাক হয়ে যাই, যেখানে একজন বেকার স্বামী তার ঘরে থাকবে, একজন নারীর অধিকার আছে তার নিজের পরিবারকে দেখার, একজন নারীর অধিকার আছে তার শ্বশুর বাড়ি দেখার, গৃহস্থালী কাজ করার, সবকিছুর পরেও আমাদের সরকার দল হয়তো নারীকে অল ইন ওয়ান প্যাকেজ মনে করে, যেখানে সে তার ঘরেরও কাজ করবে, তার স্বামীরও দায়িত্ব পালন করবে, তার সন্তানের দায়িত্ব পালন করবে, তার বাবা মার দায়িত্ব পালন করবে, তার শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করবে। তাই আজকে আমি মনে করি সংসদে আমাদের সরকার দলীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য যা বলেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, এবং এই প্রস্তাব কোনোভাবেই যেন গৃহীত না হয় আজকে সংসদে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় নেত্রী। যুক্তি খণ্ডনের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আসলে আজকের যে সংসদে তারা আসলে জিনিসটা হাস্য রহস্য বা তারা বাস্তব দিয়ে কোনো কথা বলছে না। মাননীয় স্পিকার, আসলে তারা যেটা বলছে এটার যে যুক্তিগুলো তারা দেখাইছে, তার এই যুক্তিগুলো একটা আমি মেনে নেওয়ার মতো না। মাননীয় স্পিকার, ওরা যে কথাটা বলছিল যে বেকারের কথাগুলো বলছিল যে আমরা বেকার কেন কমাচ্ছি না, আমরা সরকার দলীয় কেন বেকার কমাচ্ছি না, আমরা বেকার কিভাবে কমাবো মাননীয় স্পিকার? কারণ নারীরা যে অযোগ্য দিন দিন হয়ে যাচ্ছে, তারা যে এত অলস, তারা যে পারমুরগির কথা বললো, আসলে কি পারমের মুরগির মতো কি আমরা ছেলেরা নাকি মেয়েরা? কারণ তারা সব সময় জামা ড্রেস তারপরে মেকআপ ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা সারাক্ষণ ব্যস্ত থাকে। একটা মেয়ে যদি 24 ঘন্টার মধ্যে যদি সে 8 ঘন্টা বা 10 ঘন্টা ঘুমায়, বাকি 10 ঘন্টা সে মেকআপ বা তার ড্রেস মেসিং নিয়ে আসলে সে ব্যস্ত থাকে। মাননীয় স্পিকার, তারা আরেকটি কথা বলেছিল যে পুরুষ স্ট্রোকের কথা বলেছিল। আমি মনে করি মাননীয় স্পিকার, বাংলাদেশের বিবিসির একটা নিউজ
10 আগস্ট 2018 সালের যে নিউজটা অনলাইনে পেয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 30% পুরুষ স্টক করে শুধুমাত্র মহিলাদের এই শপিং এর লিস্ট দেখে এবং কি তাদের চাহিদা পূরণ করতে না পেরে মাননীয় স্পিকার, সেটা তারা কিভাবে অস্বীকার করবেন? মাননীয় স্পিকার, আমরা যদি চাকরির দিকে যাই, আজকাল যে সরকার আমরা নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য, তাদেরকে দায়িত্ব নেওয়ার জন্য এত সুযোগ সুবিধা দিচ্ছি মাননীয় স্পিকার। চাকরির ক্ষেত্রে কোটা, কিন্তু পুরুষের ক্ষেত্রে কোনো কোটা দিচ্ছে মাননীয় স্পিকার। আমরা তারপরও চাই যে নারীরা দায়িত্ব নিতে শিখুক। বিরোধী দলের নেত্রী বলে গিয়েছিলেন যে কেন দায়িত্ব নিবে, তারা তো সারাদিন ঘরের মধ্যে কাজ করবে, তারপর হচ্ছে যে সংসার গোছাবে। একটা মানুষ হিসেবে মাননীয় স্পিকার, জন্ম হওয়ার পরে বাবার বাড়িতে থাকলাম, বাবার বাড়িতে থাকার পরে শ্বশুর বাড়িতে গেলাম, শুধু বাবার সংসার আর হচ্ছে স্বামীর সংসার, এটা একদমই কাম্য না মাননীয় স্পিকার। আমরা যদি দেখি বর্তমান তারা আসলে যে কথাগুলো বলে গেছে, তারা কিন্তু মাননীয় স্পিকার বা 90 বা 80 দশকের দিকে কথাগুলো বলতেছে। তারা 2021 সালে এসে মাননীয় স্পিকার এসব কথা কোনো ক্রমেই কোনো যুক্তিযুক্ত নয় মাননীয় স্পিকার। আজকে সারা বিশ্বে যে কোন খাতে নারীদের ভূমিকা বা দায়িত্বটা সবাই নিচ্ছে, কিন্তু সেটা একদম পার্সেন্টেজ হলে কম। যারা একটু সাহসী, যারা এইসব চিন্তা করে না, মেকআপ নিয়ে চিন্তা করে না, যারা যে আমার দায়িত্ব আমার স্বামী নিবে, আমার ফ্যামিলি নিবে, এইসব যারা চিন্তা করে না, তারাই কিন্তু আজকে সাকসেস। তারা কিন্তু নিজের দায়িত্ব নিজে নিচ্ছে, দেশের দায়িত্ব নিচ্ছে, সমাজের দায়িত্ব নিচ্ছে। এখানে মাননীয় স্পিকার, এখানে আমরা বলেছিলাম যে বেকার স্বামীর দায়িত্ব, আসলে বেকার স্বামীর দায়িত্ব বেকার কিন্তু মহিলাদের কারণেই হচ্ছে, কারণ একমাত্র হচ্ছে কোটার কারণে আমরা পুরুষেরা চাকরি বাজারে কম যাচ্ছি, প্রকৃতপক্ষে মেধাবীরা চাকরির বাজারে যাচ্ছে না মাননীয় স্পিকার। নারীরা মেধা কম থাকা সত্ত্বেও, তারা যদি সবল হওয়ার সত্ত্বেও তাদেরকে কিন্তু কোটা দিয়ে তাদেরকে সুযোগ করে দিচ্ছে, তারপরে তারা যাচ্ছে না মাননীয় স্পিকার। তারা আরেকটি কথা বলেছিল যে মাননীয় স্পিকার, তারা আরেকটি কথা বলেছিল যে পুরুষেরা সকল সময় নারীদের দায়িত্ব নেবে। আমি বলি, কেন দায়িত্ব নিবে? আপনি কি আপনার দায়িত্বটা নিতে পারেন না? মহিলা কি মহিলার দায়িত্বটা নিতে পারে না? এবং কি আমি বলেছিলাম যে সংসারে যখন একটা চলাকালীন সময় একটা পুরুষের যখন কোনোভাবে অ্যাক্সিডেন্টলি হয়, তখন যদি তার পুরুষ, তার এই যে যোগ্য নারী, যোগ্য স্ত্রী যদি তার স্বামীর দায়িত্ব না নিতে পারে, সে কোনো ক্রমেই যোগ্য স্ত্রী হওয়ার যোগ্য না। যদি আপনার পকেটে টাকা না থাকে, যদি সংসারে টাকা না থাকে, সংসারে শান্তি কখনোই আসবে না মাননীয় স্পিকার। এমনকি বর্তমানে যে ডিভোর্স গুলো হচ্ছে মাননীয় স্পিকার, সেটা কিন্তু মেয়েদের চাহিদার কারণে বেশিরভাগে ডিভোর্স হচ্ছে। আরেকটা দিক মাননীয় স্পিকার, যখন একটা মহিলা কোনো ক্রমেই যদি সে ডিভোর্স হয়ে যায়, যদি সে নিজে স্বাবলম্বী না হয়, তখন সে কিন্তু আবার ফিরে বাবার বাড়িতে যায়। তখন হয়তোবা সেই সুযোগটা থাকে না বাবার বাড়িতে আগের মতো সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য। তখন সে কিন্তু ওই সমাজে বিভিন্ন অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে মাননীয় স্পিকার। সেই দায়িত্বগুলো তো আমরা সরকার পক্ষে নিতে হবে নাকি? একটা দেশ চালাতে হলে, একটা সংসদ চালাতে হলে আপনাদের মতো ঘরে বসে বসে যে মেকআপ এবং কি ড্রেস মেকিং নিয়ে একটা সংসার বা একটা দেশ, একটা বিশ্ব পরিচালনা করা সম্ভব নয় মাননীয় স্পিকার। আমরা আগে বলেছিলাম যে বাংলাদেশে বর্তমানে, শুধু যদি বাংলাদেশ দেখি মাননীয় স্পিকার, এখানে কিন্তু প্রায় অর্ধেক নারী অর্ধেক পুরুষ এখন, এবং কি বর্তমানে নারীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তাহলে আমরা কয়জনের দায়িত্ব নিব? একটা পুরুষের দায়িত্ব নিলে তারপরে এখানে বাবা থাকে, মা থাকে, ছেলে থাকে, সন্তান থাকে, একজনের পক্ষে যা কখনোই সম্ভব না। আমরা যদি আমাদের ইউরোপ কান্ট্রি গুলোতে যদি দেখি, ওইখানে কিন্তু 18 বছর পরে কারো দায়িত্ব কেউ নেয় না মাননীয় স্পিকার। সেটা হোক স্ত্রী, সেটা হোক ছেলে, সেটা হোক মেয়ে, যার যার দায়িত্ব শেষে নিবে। শুধুমাত্র স্বামী স্ত্রীর দায়িত্বটা কখন নেই? যদি সে সংসার চলাকালীন সময়ে কিছু সময়ের জন্য একটু ব্যাঘাত ঘটে, একটু ব্রেক করতে হয় ইনকামে, তখন যদি একজন আরেকজনকে সাপোর্ট দিবে, এটাই আসলে হওয়া উচিত মাননীয় স্পিকার। আরেকটা জিনিস হচ্ছে, যখন নারীরা ঘরে বসে থাকে, তাদের কোনো কাজকর্ম থাকে না, তারা বলেন যে তারা নাকি ফ্যামিলি সকল কাজ করে। বর্তমানে তা নাই, কারণ বর্তমানে তারা বিয়ের পরে তারা একদম শাহিনশা, তারা কোনো কাজ করতে চায় না, কাজের বুয়া দিয়ে কাজ করাইতে হয়। তাদের কাজটা কি? শুধুমাত্র যে ইন্ডিয়ান যে কলকাতার যে সিনেমাগুলো, এগুলো দেখবে, এবং কিভাবে একটা সংসার ভাঙবে। একমাত্র সংসার ভাঙার কারণ হচ্ছে নারী বেকার এবং দায়িত্ব না নেওয়ার কারণে মাননীয় স্পিকার। এটা হচ্ছে মূল কারণ মাননীয় স্পিকার। কারণ যখন এই সমাজে যত বিশৃঙ্খলা হয়ে থাকে, বড় বড় বিশৃঙ্খলা হয়ে থাকে, তার প্রায় 30 থেকে 40% নারীদের কারণেই। কারণ নারীরা যখন বেকার থাকে, তাদের মাথার মধ্যে কুবুদ্ধি আসে, সেই কুবুদ্ধিগুলো যখন তার স্বামীকে রাত্রে দেওয়া হয়,
তখন তার স্বামী সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এজন্যই একজন 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 মনুষ্য ব্যক্তি বলেছিলেন, আমি সঠিক মনে পড়তেছে না জিনিসটা, যে সমাজে আমার একজন টিচার বলেছিলেন, কেমিস্ট্রি টিচার, লাকসাম নবাব ফয়জুল সরকারি কলেজের কেমিস্ট্রি টিচার বলেছিলেন, এই সমাজে যদি প্রায় 40 থেকে 50% যে বিশৃঙ্খলা বা অন্যায়, সেগুলো কিন্তু মেয়েদেরকে বা নারীদেরকে নিয়ে জড়িত। এই হচ্ছে মাননীয় স্পিকার, আমি আর কিছু বলবো না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা যুক্তি খণ্ডন পর্ব শুনলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এই পর্যায়ে আমরা আসলে অনেকক্ষণ উপভোগ করলাম। আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে ওনাদের বিশ্লেষণটা শুনবো। প্রথমে আমি শুনতে যাচ্ছি রীতা আক্তার, প্রভাষক, সিএসসি বিভাগ, ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে, তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই বিতর্কে যে বিষয়টা ছিল, যে সংসদে যে প্রস্তাবনাটা ছিল, তার পক্ষে এবং বিপক্ষে আমাদের যে প্রতিযোগীরা ছিলেন তারা খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করেছে। দলের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম স্পেশাল কিছু নারী গোষ্ঠীর কথা উল্লেখ করেছেন, আর এছাড়াও উনি অন্যান্য স্ত্রীদের সকল ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার পর যুক্তি দিয়েছেন। বাট আমাদের যে বিষয়টা ছিল, বেকার স্বামীর দায়িত্ব কর্মজীবী স্ত্রী নেওয়া উচিত, এখানে পক্ষে অবস্থান করতে গিয়ে তারা অনেক উদাহরণ এনেছেন। আমার দেখা যাচ্ছে সাদিয়া সুলতানা অঞ্জন বসুর কথা বলেছেন, নারীদের ক্ষমতায়নের কথা বলেছেন, এবং মোহাম্মদ আতিকুজ্জামান মাননীয় সংসদ সদস্য, উনিও বলেছেন যে, উনি যেটা বলেছেন যে কন্ট্রিবিউশনের কথা এরকম বলেছেন যে একদম নারীদের যে কন্ট্রিবিউশন সেটা থাকা উচিত এই ধরনের, আর এবং তারা এর পক্ষে ভালো যুক্তি দিয়েছেন। বাট তারপরে হচ্ছে বিপক্ষ দল থেকে বিপক্ষ দলের দলনেতা অনি সরকার, আর উনিও তো সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, কিছু হাস্যরসাত্মক এক্সাম্পল দিয়েছেন, নাপোলিয়নের কথা বলেছেন, শিক্ষিত মায়ের কথা বলেছেন, কিন্তু সকল ক্ষেত্রেই তারা তাদের নিজস্ব জায়গা থেকে তাদের যে পক্ষে দল থেকে তারা পক্ষে বক্তব্যটা বোঝানোর জন্য তারা তাদের মতামত ব্যক্ত করেছেন, এবং হচ্ছে বিরোধী দল থেকে তারা তাদের উদাহরণগুলো, তাদের যুক্তি খণ্ডনটা খুব সুন্দর করে উপস্থাপন করেছে। আমরা এখান থেকে যে এই জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেকার স্বামীর দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী যুক্তি খণ্ডনের পর্বে এসে বলেছেন পরবর্তীতে যে আমার বেকার স্বামী দায়িত্ব কিছু সময়ের জন্য। যদি জিনিসটা এরকম হয় যে কিছু সময়ের জন্য, দ্যাট মিনস হচ্ছে বেকার স্বামী তো সারা জীবন বেকার নয়, সে হচ্ছে কোনো একটা পরিস্থিতিতে বেকার হয়েছে, সেই ক্ষেত্রে সে বলছে যে সেই সময়টাতে অ্যাকচুয়ালি কর্মজীবী যে স্ত্রীরা আছেন তারা যদি দায়িত্বটা নেন তাহলে কি সংসার সুন্দর হবে, এবং সেই স্ত্রীকে উনি যোগ্য স্ত্রী হিসেবে ডেফিনেশন করেছেন। সুন্দর করে অনি সরকার তার প্রেজেন্টেশনে বলেছেন যে মেয়েদের যে জান্নাতুল আফরোজের কথা বলেছেন, যে কিনা পরবর্তীতে তার প্রেমিক হাজবেন্ড হবেন, তার যে হাস্যরসাত্মক একটা এক্সাম্পল দিয়েছেন যে উনি যদি হয় তাহলে তাদের গৃহযুদ্ধ থেকে পরবর্তীতে কর্মজীবী স্ত্রী কি হবে, তার সেই কর্মজীবী যদি সে কর্মস্থলে যায় তখন তার কি হবে, সেক্ষেত্রে তারা কেমন ধরনের সংসার লিড করবে সেটাও বলেছেন। আর আমরা একটা খুব ভালো একটা মানে বিতর্ক এখানে দেখলাম, সব মিলিয়ে ভালো হয়েছে। আমরা আশা করছি যে আমরা এই বেকার স্বামীর দায়িত্ব কর্মজীবী স্ত্রীর নেওয়া উচিত। এই যে সুন্দর একটা প্রেজেন্টেশন পক্ষ এবং বিপক্ষ দলের, সেখান থেকে আমরা এটাকে যদি সংসদ উত্থাপিত হয় তাহলে হচ্ছে সংসদের মাননীয় স্পিকার এবং পক্ষ দল এবং বিপক্ষ দল সবার সমস্ত প্রস্তাবনা বিবেচনা করে আমাদের যে রেজাল্ট তার একটা সুন্দর ফলাফল আমরা সবাই দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রীতা আক্তারকে। এই পর্যায়ে আমি আরেকজন বিচারক মোহাম্মদ জাহেদকে অনুরোধ করব ওনার বিশ্লেষণটা জানানোর জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে ফেসবুক লাইভে যেতে গিয়ে প্রথম দিকে কথাগুলো স্কিপ করছিলাম, তবুও যেটা দেখলাম উপভোগ্য একটা বিতর্ক হয়েছে। আসলে নুরুল ইসলাম, তারপর অনি সরকার, সাদিয়া সুলতানা, নওশীন মাসুম, মোহাম্মদ আতিকুজ্জামান, তাদের সমস্ত অংশগ্রহণ এবং যে যুক্তি খণ্ডন আমরা দেখলাম, আসলে খুব ভালো লেগেছে।
আসলে এই বিতর্ক যে এত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে সেটা আমি নিজেও হতে পারি না। যখন জাহিদ ভাই আর আমার মধ্যে কথাবার্তা হচ্ছিল স্পিকারের সাথে, তখন চিন্তা করছিলাম যে একটা রম্য বিতর্ক, এটা অবশ্য বিশ্ববিদ্যালয়ে করার কথা ছিল, কিন্তু যেহেতু করোনা পরিস্থিতিতে অনলাইনে হলে ভালো হয়, সেটা যখন চেয়ারম্যান স্যারের সাথে আলোচনা করলাম, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছিলাম। তো যারা অ্যাটেন্ড করছে তাদের বক্তব্য আসলে খুব ভালো লেগেছে। আর আমি যা বলার কথা ছিল এগুলো প্রায় যুক্তি খণ্ডন পর্বে যে তাদের যে প্রশ্ন ছিল এবং যে উত্তরগুলো দেওয়া হয়েছিল সবগুলো রীতা ম্যাডাম সম্মানিত বিচারক উনি বলছেন, সে বিষয়ে আমি আর কিছু বলবো না। আমি আমার বক্তব্য শেষ করলাম এখানে। ধন্যবাদ মোহাম্মদ জাহিদকে। এই পর্যায়ে আমি আমাদের বিশেষ অতিথি মাসুম বকাল স্যারকে অনুরোধ করবো ওনার বিশ্লেষণ জানানোর জন্য। আচ্ছা, মাননীয় স্পিকার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো মানে অনেক উৎসাহ সহকারে আমাদের সরকার দলীয় এবং বিরোধী দলীয় যে দুইটা দল আছে আমরা তাদের কথাগুলো শুনলাম। খুব ভালো লাগলো, সেখানে অনেক হাস্যরস ছিল এবং অনেক সিরিয়াস কথাও ছিল। তো দুইটা দলই হচ্ছে খুব ভালোভাবে তাদের যে যুক্তিতর্কগুলো আছে সেগুলো উপস্থাপন করেছে। তো আমার মনে হয় মাননীয় বিচারক যারা আছেন তাদের জন্য হয়তো বা কিছুটা কষ্টসাধ্য হতে পারে যে অ্যাকচুয়ালি কাকে আজকে জন্য জয়ী ঘোষণা করা যায়, বাট আমার উপলব্ধি যেটা সবাই মোটামুটি ভালো বলেছে। আর আমাদের এই ধরনের প্রতিযোগিতা যদি আমাদের ডিপার্টমেন্টে আমাদের যখন অফলাইনে যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে, এরকম আমরা যদি হচ্ছে এই ধরনের রম্য বিতর্কের পাশাপাশি আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা এরকম কিছু আয়োজন করতে পারি এবং হচ্ছে সেখানে যদি আমাদের সিরিয়ার জন্য একটা কম্বিনেশন থাকে, প্লাস হচ্ছে আমাদের অ্যালামনাইদের নিয়েও যদি আমরা একটা কিছু এরকম করতে পারি, আই থিঙ্ক আমাদের জন্য সেটা আরো ভালো হবে। সো আমি আর সময় নিচ্ছি না, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাসুম বকাল স্যারকে। এই পর্যায়ে আমি হচ্ছে স্পিকার হিসেবে আমি আমার বিশ্লেষণটা একটু তুলে ধরবো। অবশ্য রীতা আক্তার সম্মানিত বিচারক অনেক কিছুই বলেছেন। আমি যদি শুরু থেকে শুরু করি, প্রথমে প্রধানমন্ত্রী নুরুল ইসলাম উনি সাময়িক বেকার থাকলে বা অন্যান্য সমস্যার কারণে, মানবিক কারণে হোক বা ওই সাময়িক সমস্যার কারণে আসলে যে নারীদেরকে যে দায়িত্ব নেওয়া উচিত এই সম্পর্কে আলোকপাত করেছেন। এরপরে বিরোধী দলীয় নেত্রী উনি ওনার বক্তব্যে ওনার এক ক্লাসমেট সম্পর্কে বলছেন, এমনকি অনেক উনি রূপক করতে অনেক কথা ইউজ করছেন যে আসলে কেন আসলে উনি এই প্রস্তাবের বিপক্ষে আছেন। এরপরে আমাদের মাননীয় মন্ত্রী সাদিয়া সুলতানা উনি বেলাবশের উদাহরণ টেনেছেন এবং কি হচ্ছে যে নারীর বিভিন্ন দায়িত্বের কথা উল্লেখ করেছেন, মা হিসেবে, স্ত্রী হিসেবে, এগুলো সম্বন্ধে উনি আলোকপাত করেছেন। এমনকি হচ্ছে যে পরিবারে নারী এবং মানে স্ত্রী এবং স্বামীর গুরুত্ব সম্পর্কে উনি হচ্ছে যে পয়েন্ট গুলো ব্যাখ্যা করেছেন। পরবর্তীতে আমাদের উপনেতা, বিরোধী দলীয় উপনেতা নসিন্দা বাস্তমেনা উনি হচ্ছে যে কিছু টপিক আনছেন যেগুলো হচ্ছে বখাটে প্রেমিকদের কথা উল্লেখ করেছেন, কিছু গানের কথা উল্লেখ করেছেন, এমনকি হচ্ছে যে এক খালার গল্প করেছেন, এমনকি ওই খালার কি হবে এই নিয়ে সরকার পক্ষের কাছে ওনার আর্জি তুলে ধরেছেন। এরপরে হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য সরকারি ইমন উনি হচ্ছে যে বেকারত্বের সংজ্ঞায়ন করেছে এবং কি হচ্ছে যে বেকারের কারণে হচ্ছে যে পুরুষরা বিয়ে করতে পারে না, অথবা বেকার স্বামীর বিভিন্ন অবস্থা কথা তুলে ধরেছেন। এমন কি হচ্ছে যে দুশ্চিন্তার কারণে যে বিভিন্ন রোগ হচ্ছে এই কথা সম্বন্ধে উনি আলোকপাত করেছেন। এমনকি নারীদের মেকআপ সম্বন্ধে উনি একটা পয়েন্ট তুলে ধরেছেন। এর পরবর্তীতে সাগর মিয়া বিরোধী দলীয় সংসদ সদস্য উনি হচ্ছে যে সংজ্ঞায়ন করেছেন, এমনকি হচ্ছে যে সামাজিক মর্যাদার কথা তুলে ধরেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কর্মক্ষম স্বামীটাই বেশি প্রায়োরিটি পায় ওনার বক্তব্য অনুসারে, কিন্তু কর্মক্ষম স্বামী যদি বেকার হয়ে থাকে তাহলে জিনিসটা সামাজিক মর্যাদা আসলে একটা এফেক্ট পড়ে ওনার কথা অনুযায়ী যেটা বলে। এবং উনি এটা বলে যে কন্ট্রিবিউশন দুই দিক থেকে থাকলে হচ্ছে যে জিনিসটা ভালো দেখায়, এটা এক পক্ষ হলে জিনিসটা ভালো দেখায় না। উনি ছায়াছবি প্রসঙ্গ তুলে ধরেছেন, ছায়াছবিতে এটা হতে পারে যে সবসময় যদি এরকম কিছু হয় তাহলে নারীরা হচ্ছে খুব সহনশীল বা ধৈর্যশীল, তারা হচ্ছে যে জিনিসটা কাটে উঠতে পারে। সমমর্যাদার কথা উনি আলোকপাত করেছেন। এরপরে যুক্তি খণ্ডন পর্যায়ে দুই পক্ষে আমরা অনেক জমজমাট একটা লড়াই দেখতে পেয়েছি। বিরোধী দলীয় নেত্রী উনি হচ্ছে যে প্রচলিত নিয়মের বিরোধিতার কথা উল্লেখ করেছেন, মানে নারী পুরুষের সম্মানের কথা যে সরকারি দল যে উপেক্ষা করেছে এই কথাটা উনি তুলে ধরেছেন। উনি একটা তথ্য দিয়েছেন আমাদেরকে যে একটি বেসরকারি সংস্থার তথ্য হিসাবে হচ্ছে যে নারীর যে অবদান, নারী যদি আসলেই তার গৃহকার্যের জন্য যদি তার প্রপার যদি মূল্যায়ন পেত তাহলে সরকারের যে বর্তমান যে অবদান ওখানে সে 53% অবদান সে রাখতে পারতো। এই পয়েন্টটি উনি আমাদের এখানে তুলে ধরেছেন। এছাড়া উনি আরেকটা তথ্য আমাদেরকে দিয়েছেন যে
যদি সময় হিসেবে যদি বলা হয় তাহলে হচ্ছে যে ইউএসএ তে একজন কর্মজীবী নারী অথবা সাধারণ নারী 27 মিনিট ব্যয় করে, সেখানে আমাদের ভারতীয় উপমহাদেশের নারীরা তুলনামূলক অনেক বেশি সময় ব্যয় করে। এমনকি উনি হচ্ছে যে এটা বলতে চেয়েছেন যে নারীরা শুধু চাকরি করে না, পাশাপাশি পুরো সংসারটাকে সামলায়। এই পয়েন্টগুলো উনি ওনার বক্তব্যে খুব জোরালোভাবে উপস্থাপন করেছেন। এরপরে প্রধানমন্ত্রী বলেছেন যে বিরোধী দলের যে টপিকগুলো এসেছে ওগুলো সবগুলোই বাস্তবতা বর্জিত, এই টপিকে কোনো ভিত্তি নেই। উনি বেকারত্ব হারের কথা বলছেন, বেকারত্ব হার আসলে কমানোর জন্য আসলে অনেক কিছু আমাদের হাতে থাকে না। নারীরা যে অলস মেকআপ নিয়ে বেশি ব্যস্ত থাকে এই কথা উনি তুলে ধরেছেন। উনি একটা নিউজের তথ্য দিয়েছেন যে 30% স্ট্রোক পুরুষের মধ্যে প্রবণতা বেশি, শুধুমাত্র নারী শপিং এর লিস্টের কারণে। এমনকি উনি কোটার কথা উল্লেখ করেছেন, নারী যে মেধাবী নয় মেধাহীন এই কথাটি বলেছেন। ডিভোর্সের কথা বলেছেন, ডিভোর্সের পরে নারীরা বাবা ফ্যামিলিতে বোঝা হিসেবে থাকে বা অন্যান্য বিভিন্ন কার্যকলাপে ব্যস্ত হয়ে যায়, ওখানেও আসলে পুরুষদের দায়িত্ব নিতে হয়। এ কথা বলছে পুরুষদের দায়িত্ব বেশি, নারীরা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। অনেক পয়েন্ট তুলে ধরেছেন। আমরা মোটামুটি পয়েন্টে দেখা যাচ্ছে যে খুব জোরালো একটা বিতর্ক হয়েছে। তো আমরা হচ্ছে যে অনেকগুলো বিষয় আমরা বিবেচনা করেছি। একটা হচ্ছে যে সবার বক্তব্য, আমাদের ফেসবুক লাইভে যারা আছেন তারা শুরুর দিকে কয়েক মিনিট বক্তব্য শুনতে পারেনি। তো আমি অবগত করি যে আমি এখন মোটামুটি আমার আলোচনা থেকে আসলে সবাই একটু ক্লিয়ার হয়েছেন যে আসলে কি কি বক্তব্য হয়েছে। তো আমরা আমাদের বিচারকদের মতামত আমরা যেটা নিজেরা জানতে পেরেছি, এবং কি আমার নিজের মানে হচ্ছে যে বিশ্লেষণ, আমাদের বিশেষজ্ঞদের বিশ্লেষণ, এমনকি আমাদের ফেসবুক পোল, সব মিলিয়ে আসলে আমরা এমন একটা মানে আমরা একটা কি বলবো, আমরা আসলে বুঝতে পারছি না কি রায় দেওয়া যায়। তো আমরা হচ্ছে প্রথমে আমরা প্রস্তাবের পক্ষে বিপক্ষে আমরা হচ্ছে যে প্রস্তাবটা মৌখিক ভোট চাবো। আমরা প্রথমে বলতে চাচ্ছি যে যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। হ্যাঁ। মিউটটা অফ করে মানে হ্যাঁ বলুন যারা প্রস্তাবের পক্ষে আছেন। হ্যাঁ। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না না। আচ্ছা, আমরা আজকের এই বিতর্কে আমরা একটু ব্যতিক্রমধর্মী ফলাফল দিব। আমাদের ফলাফলটা 2 ধাপে হবে। আজকের এই 6 সংসদে প্রস্তাবটি এই মুহূর্তের জন্য গৃহীত হয়েছে, এটি হচ্ছে এক ফলাফল। দ্বিতীয় ফলাফল হচ্ছে যে আমাদের সবকিছু বিবেচনা করে 2 দলই সমান পয়েন্ট পেয়েছে, সেই হিসাবে আমরা বিজয়ী দলের পয়েন্টের কথা বিবেচনা করে আমরা আজকের এই বিতর্ক ড্র ঘোষণা করছি। এই বিতর্ক কখনোই শেষ হবে না। আমরা যদি আরো 10-12 বিতর্ক করি এই বিতর্ক কখনোই শেষ হবে না। তো আমরা হচ্ছে যে সরকারি দলের প্রস্তাবটি আপাতত গৃহীত করেছি, আর সব বিবেচনা করে আমরা এই প্রস্তাবটি, এই বিতর্কটি আজকের মতো মন্তব্য করলাম। ভবিষ্যতে এটা নিয়ে আরো তর্ক হবে, তখন আমরা পূর্ণাঙ্গ রেজাল্ট আশা করি দিতে পারবো। তো যারা উপস্থিত আছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ খুব সুন্দর একটা মুহূর্ত আমাদের দেওয়ার জন্য। সম্মানিত বিচারক মন্ডলী, সম্মানিত অতিথি, সম্মানিত বিতর্কিকগণ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো জিনিস আলোচনা করব, যাতে আমাদের একটা সুষ্ঠু বিনোদন এবং হচ্ছে যে একটা ভালো চর্চা হয় পড়ালেখার বাইরে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের রম্য বিতর্ক আমরা এখানেই মন্তব্য করছি। ধন্যবাদ সবাইকে।